আচ্ছা, ভালোবাসা কি শুধু মানুষের থেকেই পাওয়া যায়? আমার তো তাই মনে হয় না। আপনি ভালোবাসা কোথাও ঘুরতে গিয়ে পাবেন, বা কোনো প্রাণীকে ভালোবেসে পাবেন, বা কোনো গরিব দুস্থকে কিছু দান করে পাবেন, অথবা পথ চলতি কোনো মানুষের হেল্প করে সেখানেও আপনি ভালোবাসা পাবেন। আসলে কি জানেন তো, ভালোবাসা পেতে গেলে ভালোবাসা নেওয়ার মতো একটা হৃদয় থাকতে হয়। তাই পৃথিবীর কেউই যদি আপনাকে না ভালোবাসে, তাহলে দুঃখ করবেন না, বরং আপনি নিজেই নিজেকে ভালোবাসুন। আপনি যদি নিজেকে ভালোবাসেন, তখন দেখবেন আপনার মনে হবে যে আপনি সবার থেকে ভালোবাসা পাচ্ছেন। যাক, আর বেশি কথা বাড়াবো না। আজকের গল্প আপনাদের জন্য জোনাকি দেখবে বলে। তাহলে চলুন ডুব দিই কল্পনার সাগরে। আপনারা শুনছেন কল্প লোকের গল্প। তাহলে চলুন ডুব দিই কল্পনার সাগরে। হ্যাঁ, বল। হ্যাঁ, এই বলছি, অনুরাধার তো বিয়ে হয়ে যাচ্ছে রে, শুনেছিস? হ্যালো, হ্যালো, এই এই সোম, এই শুনছিস? হ্যালো, আরে তোকে ইনভাইট করেছিল। আরে ভাই, কথা বল, শকড হোস না। এই শুনছিস? খবরটা সোমের কাছে অপ্রত্যাশিত না হলেও মুখ থেকে একটা শব্দও বের হলো না তার। কেমন যেন থম মেরে গেল। কলেজ থেকে ফিরে এসে রোজ মেয়েটাকে দেখতে পায়, একটা বই নিয়ে সামনের ব্যালকনিতে পায়চারি করে। কি বই সেটা চোখের পাতাগুলোকে কুঞ্চিত করে প্রায় জুড়ে ফেলেও দেখতে পায় না সোম। তবে হ্যাঁ, মেয়েটাকে বেশ দেখতে। একেবারে এলোমেলো মেঁকে যাওয়া চুল, যা প্রায় কোমর অবধি নেমে এসেছে। মেয়েটাকে প্রথম দেখার দিনটা বেশ মনে আছে সোমের। কলেজে এক দফায় মারপিট, রাস্তায় বন্ধু স্কুটি নিয়ে আছাড়, আর ঠিক তারপর বাড়ি ফিরে মামির সাথে তুমুল ঝামেলা। সব মিলিয়ে একেবারে যাচ্ছাতাই দিন একটা। সন্ধে দোতলায় নিজের ঘরে এসে টান মেরে মোজা জুতো ফেলে দিয়ে 4x3 ব্যালকনিতে একটা বেতের চেয়ারে এসে বসে পড়ে সোম। মাথাটা ঝিমঝিম করছে। এত ঝামেলা সব একই দিনে। নিজের কপালকে মনে মনে গালাগাল করতে যাচ্ছিল, ঠিক এমন সময় চোখ চলে গেল সামনের সেই এলো চুলের মেয়েটার দিকে। সত্যি বলতে এখন যতটা মুগ্ধ দৃষ্টিতে তাকে দেখে, সেই মুহূর্তে অবশ্য তা দেখেনি। কিন্তু তবুও চোখটা মিনিট খানেকের জন্য আটকে গিয়েছিল। একটা ছোট্ট গোলাপি রঙের ল্যাম্প জ্বলছে মেয়েটার ব্যালকনিতে। তার মিষ্টি আলো মেয়েটার মুখের একপাশে পড়ছে, একবার ডান পাশ, একবার বাম পাশ। কারণ মেয়েটা চলমান, মানে পায়চারি করছে আর কি। সোম মনে মনে ভেবেছিল এই মেয়েটাকে সেই বাড়িতে কোনোদিন দেখেনি। যদিও সে খুব বেশি দিন হয়নি এখানে এসেছে, তাও সে এসে প্রায় বছরখানেক হয়ে গেল। তার মধ্যে কি একবারও দেখবে না মেয়েটাকে? শীত ঘুম দিচ্ছিল নাকি? কিছুক্ষণ মেয়েটার আবির্ভাব নিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় নিজেই বিরক্ত হয়ে ওঠে সোম। ধ্যার, কি সব ভাবছি, এমনিতেই সালা দিনটা খারাপ, তারপর আবার সোমের বিরক্তি ব্যাকরণ এখানেই আটকে গেল। এবার তার চোখ চলে গেল সামনে ঝুলতে থাকা মেলা থেকে কিনে আনা বাবুই পাখির বাসার দিকে। কিনে আনার পর থেকে শোপিসটা শুধু ঝুলতেই রয়েছে, সে আর সিন হয়নি মালিকের চোখে।
আজ মালিকের চোখ পড়াতে সেও ভাবছে, বাবা, পশ্চিম দিকে সূর্য উঠল নাকি? কিন্তু এখানে সূর্য নয়, উঠেছে জোনাকি, এক গুচ্ছ জোনাকি। তাই মালিকের চোখ পড়েছে তার সুদূর অতীতে কেনা শোপিসটির ওপর। সোমের মনে পড়ে গেল তার দিদুনের বলা কথাগুলো। যখনই তোর দিন খারাপ যাবে, ভাববি কিচ্ছু হয়নি, আবার সব ঠিক হয়ে যাবে। আর আমি যদি না থাকি, তখন আমি তোর কাছে জোনাকি হয়ে ফিরে আসবো। সোমের খুব মনে লেগেছিল কথাটা। সে দিদুনকে একটাও কথা না বলে সোজা বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। দিদুন তার নাতির অভিমান বুঝে হেসে ডেকেছিল, ওরে যাস নে, শোন না সমু, আমি তো যাচ্ছি না বাবা, আমি জোনাকি হব না, শুনে যা সমু। সেদিন সোম শোনেনি। ও বরাবরই এমন, নিজের আবেগ খুব প্রবলভাবে ধাক্কা দিলে ও সেই জায়গাতে থাকেই না। ছোটবেলা থেকে মা বাবাকে হারিয়ে তার সব কিছুর ওই একটাই স্থান ছিল, দিদুন। আজ হঠাৎ এই একগুচ্ছ জোনাকি দেখে কেমন যেন বুকটা মোচড় দিয়ে উঠল সোমের। দিদুন নেই আজ 3 বছর হয়ে গেল। সে কোনোদিন জোনাকি হয়ে আসেনি। সোম এমনই ভেবে এসেছে। সে ছোটবেলা থেকে জোনাকির গায়ের আলো নিয়ে ভীষণ অবসেসড ছিল। বলতো, জানো তো দিদুন, আমি যদি ছোট হতাম আর জোনাকি যদি আমার মতো বড় হতো, তাহলে জোনাকির ওপর চেপে আমি উড়ে বেড়াতাম, অনেক মজা হতো। দিদুন ওর কথা শুনে হাসত। সে জোনাকি ভালোবাসত, তাই বোধহয় দিদুন ওরকম বলতো। না হলে এর আগে কতদিনই তো এমন গেছে যে তার দিন অনেক অনেক খারাপ গেছে। কই, সেদিন তো জোনাকি আসেনি। মনে মনে এই বলে নিজের অভিমানটাকে সরিয়ে ফেলার চেষ্টা করে। তারপর উঠে চলে আসে নিজের ঘরে। কিছুক্ষণ চুপচাপ বিছানায় বসে থেকে জানলা দিয়ে আবার ব্যালকনির দিকে তাকায় সোম। সামনের অন্ধকার ব্যালকনিতে জোনাকি দলের জ্বলতে থাকা টিমটিমে আলো, আর তারও সামনের ব্যালকনিতে দাঁড়িয়ে সেই মেয়েটা। সোমকে কেউ এই মুহূর্তে জিজ্ঞেস করলে সে অস্বীকার করবে তো বটে, কিন্তু মনে মনে সে জানে তার মন আর আগের মতো খারাপ নেই। মন খারাপ নাকি সোমদা? অন্যমনস্কভাবে জানলার দিকে তাকিয়েছিল সোম। চমক ভাঙল প্রদীপ্তর প্রশ্নে। গত 20 মিনিট ধরে একেবারে জানলার দিকে সোজাভাবে তাকিয়ে আছো, ভাবলাম মেয়েটে দেখছো, কিন্তু তারপরে ভাবলাম 13তলা বিল্ডিং এর মাথায় মেয়ে কি করে আসবে? মিসেস কুমুদিনী নাকি? বেখাপ্পা একটা হাসি হাসল ছেলেটা, আদ্যপ্রান্ত ফাজি। জোকসা পাট। এ সোমদা, কি হয়েছে বলো তো? অন্যদিন অফিসে এসে না হয় 5-6 বার তুমি এ প্রদীপ্ত ওয়ার্ক কাউন্টটা দে, এ প্রদীপ্ত ওয়ার্ক কাউন্টটা দে বলে চিৎকার জুড়ে দাও। কই কই কিছু না, দে তুই ওই ওয়ার্ক কাউন্টটা দে তাড়াতাড়ি। এই তো দিয়ে দিলে হলো। আমি একটু গপ্প প্রদীপ্ত ঠেক করতে এসেছিলাম, আর তুমি এই ফালতু বকার সময় নেই, হ্যাঁ, কেস রিপোর্টগুলো বানা। তুমি শালা মহা ধরিবাজ লোক আছো জানো তো। প্রদীপ্ত চলে গেলে এক্সেল শিটে কিছুক্ষণ ইঁদুর নাড়াচাড়া করে কম্পিউটারটা লক করে মায়াঙ্কদা ব্রেক বলে বেরিয়ে গেল সোম। উদ্দেশ্য ওই যেটা না না ছেড়ে দিয়েছি, দিনে 1-2 এই বলে 5-6টা টেনে দেওয়া হয়, সেটাই সেবন করতে। নিচে চায়ের দোকানে এসে একটা কড়া করে চা করো, একটা ফ্লেক বলে ফোনটা বের করে পেমেন্ট করে দিল সোম। দোকানদার কিছুক্ষণ অবাক দৃষ্টিতে চেয়ে রইল সোমের দিকে। সোম সেটা দেখতেই বলল, করে দিয়েছি পেমেন্ট। না সেটার জন্য নয় দাদা, তাহলে আসলে তোমায় কোনোদিন সিগারেট দিতে দেখিনি তো,
কি আজ থেকে ধরে নিলে? দোকানের ছেলেটার কথায় উত্তর না দিয়ে সিগারেটটা বের করে জ্বালিয়ে একটা টান দিল সোম। সিগারেটের ধোঁয়াটা মাথায় প্রবেশ করতেই ভারী মাথাটা বেশ হালকা হয়ে গেল, আর হালকা মাথায় হুড়মুড় করে ঢুকে এলো একগুচ্ছ স্মৃতি। সিগারেটটা কি তুমি ছাড়তে পারবে? লাস্ট টাইম জিজ্ঞাসা করছি। বলে উঠল অনুরাধা। এই সপ্তাহটাই লাস্ট, বিশ্বাস করো। তোমার এই লাস্ট আমি অনেক দেখেছি, ছাড়ো তো। না না, তুমি আমার লাস্ট দেখলে কই? আমি কোনোদিন তোমায় জড়িয়ে ধরা ছাড়া আর কিস করা ছাড়া কিছু করেছি? কটমট করে সোমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে চলে গেল অনুরাধা। এই অনু, একদম আমার পিছনে আসবে না। আরে শোনো, উফ, আমি সিরিয়াসলি বলছি, আমি ছেড়ে দেবো সিগারেট। না, আমি শুনতে চাই না আর। আচ্ছা আচ্ছা, এই যে আমি ফেলে দিচ্ছি আমার সিগারেটের প্যাকেট। জানা আছে। বলে সে গটগট করে এগিয়ে যেতে থাকে। তারপর হঠাৎই শুকনো পাতার ওপর ঝপ করে আওয়াজ হতেই সে থেমে যায়। দেখো, আমি সিগারেটের প্যাকেটটা ফেলে দিয়েছি কিন্তু। অনুরাধা বুঝল ছেলেটা হয়তো এবার সত্যিই সিরিয়াস, কারণ সদ্য কেনা সিগারেটের প্যাকেটটা এভাবে টান মেরে ফেলে দিল। কিন্তু সে ফিরে দাঁড়ালো না, ওভাবেই থমকে দাঁড়িয়ে রইল। আমি আর সত্যিই সিগারেট খাবো না অনু। সোমের গলায় প্রবল ভালোবাসায় বাধ্য ছেলের মতো আবেগ। অনুরাধা সে কথা শুনে মনে হলো এক্ষুনি ছুটে গিয়ে জড়িয়ে ধরে সোমকে, কিন্তু অভিমানটা যেন পায়ে পেরেক দিয়ে রেখেছে। দেখো, 2 হাত খুলে দাঁড়িয়ে আছি, একটিবারও কি আসবে না? ব্যাস, প্রেমিকের এরকম বলার পর কোন অভিমানের সাধ্য যে সে প্রেমিকাকে ধরে রাখে। অনুরাধা ছুটে গিয়ে জড়িয়ে ধরল সোমকে। কিছুক্ষণ শুধুই এইভাবে মুহূর্তটাকে অনুভব করল দুজনে। তারপর সোমের বুক থেকে মাথা না তুলেই অনুরাধা বলল, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাব। আমি ছেড়ে দিয়ে আসি। এবার অনুরাধা মুখ তুলে বলল, না, বাড়িতে দেখলে খবর আছে। আরে খবর তো একদিন দিতেই হবে, না হয় আজই দিয়ে দেবো। তাই কি বলবে শুনি? প্রথমে যাব, গিয়ে তোমার বাড়ির বেল বাজাবো, তারপর আর তারপর তোমায় দেখে দরজায় কেউ খুলবে না, তখন? তখন আমি বেল বাজাতেই থাকবো, টিং টং টিং টং টিং টং। আঙ্কেল, কেউ এসেছিল আমার খোঁজ করতে? হ্যাঁ, এসেছিল তো। একখানা চিঠিও দিয়ে গেছে। বললাম তোমায় ফোন করতে, সে বলে লাভ হবে না। দাঁড়াও, আমি চিঠিটা নিয়ে আসছি। এই বলে সোমের ফ্ল্যাটমেট ওরফে হাবিব আঙ্কেল ঘরের ভেতরে চলে গেল চিঠি আনতে। ঠিকই তো, ফোন করে সত্যিই লাভ হয়নি। সকাল থেকে প্রায় 20 বারেরও বেশি তাকে ফোন করেছে সুকান্ত, মেসেজও করেছে বহুবার। রিপ্লাই বা কল ব্যাক কোনোটাই করেনি সোম। এই ছোট্ট কৌটোটাও দিয়েছিল, বুঝলে? হাবিব আঙ্কেল জিনিসগুলো সোমের হাতে দিয়ে বলল, থ্যাংক ইউ আঙ্কেল, আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আছি আর কি। তুমি ভালো আছো তো? আছি আঙ্কেল। বলে একটা ম্লান হাসি হেসে নিজের রুমে চলে গেল সোম। রুমে ঢুকে আগে সোম ছোট কৌটোটা খুলল, আর খুলতেই বুকের মাঝখানটা আরেকটু যেন খালি হয়ে গেল। একটা নূপুর। 4 ভাঁজে চিঠিটা খুলতেই চেনা একটা হাতের লেখা নজরে এলো। তাতে 4টে শব্দ লেখা আছে, আমি নিরুপায়, ক্ষমা করো। আচ্ছা, তুমি সবসময় আমায় চিঠি দাও কেন? কেন, তোমার বুঝি পছন্দ নয়? না, তা নয় একেবারেই। আসলে ফোন আছে, তাও চিঠি লেখো, তাই জানতে মন চাইলো। আমার ভালো লাগে চিঠি লিখতে। ঠিক আছে, লিখবে। এবার চোখ বন্ধ করো তো। অ্যাঁ? হ্যাঁ, চোখটা বন্ধ করো। কিন্তু কেন?
আবার প্রশ্ন করে। বিশ্বাস করে চোখটা বন্ধ করেই দেখো না। আচ্ছা বাবা, ঠিক আছে। এবার চোখটা খোলো। নূপুর, শুভ জন্মদিন অনু। তুমি আমার জন্য এনেছো? বারে, তো আর কার জন্য আনবো শুনি? খুশিতে সোমকে জড়িয়ে ধরে অনুরাধা। এটা পড়ে ঘুরবে, আর যখনই এটার আওয়াজ হবে আমার কথা মনে পড়বে। অনুরাধার মুখটা ছোট হয়ে গেল। বলল, সেটা খুব মুশকিল। কেন? আমার বাবাকে তো চিনো, খুব বদমেজাজি। উনি যদি জানেন যে আমি প্রেম করি, তাহলে তো আমি শেষ। একদিন তো জানবেই, বলো। জানি না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল অনুরাধা। ওর কোমল হাতগুলো আরো শক্ত করে ধরেছিল সোমের পুরুষালী হাতটা। মুখটা নেমে এসেছিল সোমের কাঁধে। ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে অন্ধকার গাছের শাড়িগুলোকে ছুটে যেতে দেখছিল সোম। কাজ সেরে ফেরার জামা কাপড়টা অবধি চেঞ্জ করেনি। চিঠি পাওয়া মাত্রই বেরিয়ে এসেছে। চোখ ভিজে আসছে, গলার কাছে কিছু একটা যেন আটকে আছে, আর সেটাই মনে হয় দমটাকে বন্ধ করে দিচ্ছে। হয়তো চিৎকার বা একদলা আক্ষেপ। সোমের খুব স্পষ্ট মনে আছে সেই দিনটার কথা। সকাল থেকে 13 বার কল করেও যখন অনুরাধার ফোন সুইচ অফ পায়, তখন সে বাধ্য হয়েই কল করে সুকান্তকে। হ্যাঁ বল। এই অনু বাড়ি নেই? এ তো তুই ভালো জানবি ভাই, তোর বাড়ির সামনেই থাকে। নেই ভাই, বাড়ি একদম ফাঁকা, ফোনও সুইচ অফ। আরে হয়তো বাড়ি গেছে, এখানে তোর মামা বাড়ি। আরে হ্যাঁ জানি, কিন্তু সেটা হলেও তো আমায় বলে যাবে একবার। ঠিক আছে, আমার একটা বান্ধবী আছে, অনুরাধার মিউচুয়াল, আমি কল করে খোঁজ নিচ্ছি। ঠিক আছে। সেদিনের পর থেকে অনুরাধার সঙ্গে আর যোগাযোগ করে উঠতে পারেনি সোম। সুকান্ত অনেকটা চেষ্টা করেছিল, কিন্তু 2-1টা খবর ছাড়া আর কিছুই পায়নি। তারপর অবশ্য সুকান্তর সাথেও খুব ভালো সম্পর্ক থাকেনি সোমের। সোমের কেন জানি না মনে হতো ও চাইলেই ওর মিউচুয়াল বান্ধবীর থেকে অনুরাধার অনেক খবরই জানতে পারত। অনুরাধার এই অন্তর্ধানের পেছনের কারণ আজও জানা নেই সোমের। হতে পারে তার বাবা সোমের মতো তৎকালীন বেকার ছেলেকে মেনে নেননি, বা হয়তো অনুরাধা কোনোদিন তাকে ভালোই বাসেনি। বাড়ির সদর দরজা খুলে ভেতরে ঢুকল সোম। ওর কাছে একটা চাবি থাকে। সিঁড়িতে পা দিয়ে খুব ছোট্ট একটা মিউ মিউ আওয়াজ পেল সোম। দোতলার দিকে পা না বাড়িয়ে সিঁড়ির ঘরের দিকে গেল। একটু ঠিক করে উঁকি মারতেই দেখতে পেল একটা সুন্দর কালো সাদা রঙের বেড়াল। একটু ভালো করে দেখতেই বুঝতে পারল এটা সেই বিড়াল যে ওর দিদুন থাকাকালীনও আসতো। তখন অবশ্য ছোট ছিল, এখন সে এক গুচ্ছ ছানাপোনা নিয়ে বসে আছে। তারা অবশ্য তাদের মায়ের দুধ খেতেই ব্যস্ত, কিন্তু তাদের মা নিজে তাকিয়ে আছে সোমের দিকে। বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর সে সোমকে বলল, এই ম্যাও বলে যে কি বোঝাতে চাইল তা বোঝা গেল না। সোম অবশ্য বিড়াল একদমই পছন্দ করে না, বিড়াল দেখলেই দূর দূর করে। এই যা যা দিদুন, আমি ঢিল মারবো কিন্তু। না বাবা, জি 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 জি, অমন কথা বলে না। ওরা অবলা, ওরা কি কথা বলতে পারে? কথা বলতে পারে না, এদিকে দুধ চুরি করে তো দিব্যি খেয়ে নেয়। তা কি করবে বলো? ওদের তো আর তোমার মতো বুদ্ধি নেই, তাই কিদের মুখে পড়ে যা পায় তাই খেয়ে নেয়।
ওরা বুঝতেই তো পারে না যে একে চুরি বলে। তাও চুরি করে তো খায়, কুকুর তো অমন করে না। তুই ওকে তাড়াও, না হলে আমি কিন্তু মেরে তাড়াবো। ছি, অমন কথা বলে না সমু। কেউ যদি চুরি কোনটা না বোঝে, খিদে পেয়েছে এটা বলতেই না পারে, তাকে কি শাস্তি দেওয়া উচিত বাবা? না, কিন্তু ও বারবার অমন করে, আর তুমি ধুর। ও সমু, যাস নে, শোন, ওরা কিন্তু খুব ভালো বন্ধু হয়। তুই একা থাকলে দেখবি তো সঙ্গ দেবে। সমু, ও সমু। ভীষণ কষ্ট করে চোখের জলটা আটকে ভারী পায়ে দোতলায় উঠে গেল সোম। ঘরের দরজা খুলে লাইট না জ্বেলে সোজা চলে গেল ব্যালকনিতে। খুব মৃদু হাওয়া বইছে, আর উইন্ড চাইমটা একটা সুন্দর সুর করছে। বেতের যে চেয়ারটায় দিদুন বসত, সেটায় ধপ করে বসে পড়ে সোম। তার মনের ওজন আজ অনেকটা। সে জানে না এই চেয়ারটা সেটা নিতে পারবে কিনা। সামনের বাড়িটা আগের মতোই আছে, শুধু যেন প্রাণহীন, একদম অন্ধকার, শূন্য। সোম সেই মেলা থেকে কেনা বাবুই পাখির বাসাটার দিকে তাকালো। অন্ধকার ছায়ার মতো ঝুলছে সেটা। কিন্তু অন্ধকার কেন আজ সেটা? আজ তো জোনাকি আসার কথা। তুমি মিথ্যে বলে চলে গেলে, তাই না দিদুন? গলার কাছে আটকে থাকা আবেগটা কিছুটা বেরিয়ে এলো। সেটা দুঃখ কম, একগাদা অভিমান ছিল বেশি। তুমি বলেছিলে যে তুমি আসবে জোনাকি হয়ে। আমি কি এতই খারাপ দিদুন? আমায় আমায় সবাই ছেড়ে চলে যায় কেন? যাকেই ভালোবাসি সেই আমায় ছেড়ে চলে যায় কেন, বলতে পারো? কান্নার স্রোতটা এবার আছড়ে পড়ে সোমের শরীরে। ভীষণ একা সে, কেউ নেই আজ তার। সে যাকেই মন থেকে চেয়েছে সেই দিব্যি পালিয়েছে তাকে ছেড়ে। মনের সব কোণে জমে থাকা কান্না আজ উঠে এসেছে তার। ছোট থেকে বাকিদের বাবা মায়ের হাত ধরে ঘুরতে থাকা, পুতুলের জন্য বায়না, বাবার পিঠে ওঠা, মায়ের হাতে রান্না খাওয়া, দিদুনকে আগলে রাখা, দিদুনের জন্য নতুন সোয়েটার কিনে দিতে না পারা, আর অনুরাধা স্রেফ কর্পূরের মতো উবে যাওয়া। এই সব কিছু নিয়ে প্রবল আক্ষেপ তার চোখ ফেটে বেরিয়ে আসছে। সে কাউকে ধরে রাখতে পারেনি তার জীবনে। জীবনের সব ক্ষেত্রে তার দোষ না থাকতেও সবাই ছেড়ে চলে গেছে তাকে, একা করে, একদম একা। ডাকটা শুনে মুখ তুলে তাকালো সোম। ঝাপসা দৃষ্টিতে দেখল সেই বিড়ালটা ছোট্ট বাচ্চাদের নিয়ে উঠে এসেছে সিঁড়ি বেয়ে, আর এসে তার ঠিক ব্যালকনির সামনে পেছনের 2 পা মুড়ে বসে আছে। অদ্ভুতভাবে তার বাচ্চাগুলোও সুন্দর বসে আছে তার মায়ের পাশে, একদম ছটফট করছে না। সোমের যেন হঠাৎ করে মনে হলো ও একা নয়, ওকে সঙ্গ দিতে ওরা উঠে এসেছে। কখন উঠে এসেছে তা সে দেখেনি, কিন্তু ওরাই একমাত্র যারা কিনা আজ সোমের সাথে আছে। চোখের জল মুছে সোম দেখল তারা ওর দিকে তাকিয়ে নেই। 4 জনই তাকিয়ে আছে বাবুই পাখির বাসাটার দিকে। ওদের চোখগুলো হলুদ আলোয় মিটমিট করে জ্বলছে। এবার সোম চোখ তুলে তাকালো সেই বাবুই পাখির বাসাটার দিকে। সেখানে উড়ে বেড়াচ্ছে একগুচ্ছ জোনাকি।
মিষ্টি হলদে আলোয় ভরে গেছে ব্যালকনিটা। অন্ধকার বেশ কিছুটা কেটে গেছে। দিদুন কথা রেখেছে, সে এসেছে সোমের কাছে। চোখে নোনা জল আর মুখে একটা ম্লান হাসি নিয়ে সে তাকিয়ে রইল বাবুই পাখির বাসাটার দিকে। কারণ সে এসেই ছিল জোনাকি দেখবে বলে। শুনছিলেন জোনাকি দেখবে বলে। এটি একটি ভিন্ন স্বাদের গল্প ছিল, কিন্তু অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগলো গল্পটি আপনাদের। পরবর্তী সপ্তাহে রবিবার আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে গল্প লোকের গল্প। তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের প্রত্যেক নতুন গল্পের আপডেট আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের রবিবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প লোকের গল্প।